শুয়ে পড়ছে, আমি শুয়ে 2-3 দিন আর কথা টথা বলেন, আমিও বলি না। এর মাঝে সে খাওয়াইতে যায় আসে। তো শেষে আমি চিন্তা করলাম, আল্লাহর বান্দি সবকিছু চাই না আমার কাছে আসছে, আমার দ্বারা যদি কষ্ট পায় আমি কথা না বলি। আচ্ছা, এই আপনাদের ফ্যামিলিগত বিষয়গুলো আমার আর বলতে এগুলো বলতে আসেন না, আমি বলি শোনেন প্লিজ প্লিজ প্লিজ। আপনি এখন আমার শুধু ছোট্ট একটা আবদার আছে, আপনি তাদের কাছে যা বলছেন বা এখন যেহেতু বলতেছেন না, আসলে আমার কাছে আমি সন্দেহের থেকে বা আমাকে কেউ বুঝাইছে, আসলে আমার কাছে প্রমাণ নাই, ওই আপনি একটু নাইমার মার কাছে এখানে বসে ফোন দেবেন, আপনি মা ডাকেন বা আম্মা ডাকেন বা আম্মু ডাকেন, যাই ডাকেন, মেজবা সাহেবের যা বলছিলাম বসছি এখন ওটা সমাধান হয়েছে। মেজবা সাহেব এখানে কোনো জড়িত নাই। মুসা নেসারিকে ফোন দেবেন এবং মোসাদ্দেককে ফোন দেবেন, এই 3টা লোককে আপনি এখানে বসা এখন ফোন দিয়া আপনি একটু বইলা দেন যে না, এর মেজবা সাহেবের সাথে এর কোনো সম্পর্ক নাই, এই জন্য সে দায়বারও না। একটু কথা আপনি একটু ফোনে বলেন আমার সামনে, তাদের সাথে আপনার সাথে আমার কোনো। আচ্ছা, মোসাদ্দেক ধরেন দেন, মুসা নেসারির দেন, আপনার শাশুড়ির দেন। আমি একটু মুক্তি চাই, আমি আপনার এই বিষয়ে আমি জড়াতে চাই না, আমি এর মধ্যে নাই। শুধু শুধু আমাকে কেন ইয়ে করবো? আমি কারোর সাথে দ্বন্দ্বে যাই না, বুঝছেন নাইম সাহেব? সিরিয়াসলি আমি কারোর সাথে কেন দ্বন্দ্ব করবো? আমি তো ফায়দা নেই, আমি কাজের মানুষ, কাজ। আপনি আজাইরে আপনি দ্বন্দ্বে যাইতে পারেন। মোবাইল টেপ। আসসালামু আলাইকুম খালু, আমি মৌলানা মিসবাহ সাহেবের কাছে আসছিলাম আর কি, ওনার সাথে সাক্ষাৎ করতে। মানে ওই মোসাদ্দেক ভাই আমাকে বলছিলেন যে ওনার সাথে সাক্ষাৎ করেন, দেখেন যদি উনি কোনো সহযোগিতা আপনাকে করতে পারে। তো আপনার কাছে তো ওনার ব্যাপারে মানে কথা তো সবই আবার বাসার উপরে, কারণ একজনের মনের ভিতরে তো আর একজন যায় না, নাইমার মনে কি আছে, কি করে না করে, কার পরামর্শ চলে, এগুলো তো আর লিখিত আকারে কেউ কারোর সামনে দিয়ে আসে না। অতএব ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে মনে হয় উনি এটার সাথে কি না ইনভলভ না, বা উনি কিছু জানে না, এটা আমি ওনার দ্বারা বুঝলাম আর কি। তো উনি চাইতেছে মানে, হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ ভাই, উনি সামনে আছে, কথা বলতেছে ওনার সাথে। তো উনি এটাই বলতেছে যে ঠিক আছে, যেহেতু আপনার সাথে কথা বলে পরিস্থিতি বুঝতে পারছি, তবে আপনি একটু মুসা নেসারি সাহেবের ফোন দিয়ে বলেন যে অন্তত আপনি তো ওনার সাথে হয়তো কথা বলছেন এইসব ব্যাপারে আমি বলার পরে, তো এটা যেহেতু উনি এখানে ইয়া নাই, অতএব ওনাকে আর কেউ বিরক্ত না করে, এটাই ভালো। সাদিক ভাই ফোন দিচ্ছে, খালু আপনার ফোনটা রাইখে দেন। আসসালামু আলাইকুম। শুধু বলেন যে যে অভিযোগটা দিয়েছিলাম এটা আমাদের মিটমেন্ট হয়েছে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, একটু কথা, শুধু 1 মিনিট। ওই যে বড় ভাই তো আমার, ওনার কাছে আসছে আর কি। উনি দেখলাম ওনার সাথে আলোচনা কইরা উনি হয়তো এইসবের ব্যাপারে তেমন কিছু জানে না। এমনি উনি হয়তো আমার ওয়াইফের সাথে এমনি কোনো কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করলে আমার ওয়াইফ মাসালা টাসালা ব্যাপারে ইনবক্স হয়তো 1-2 বার কথা হইতো। তাকে ঘর থেকে বের করা বা এটা এখন আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া এরকম ইয়ে না আর কি। মনে হয় উনি এইসব ব্যাপারে কোনো তেমন কিছু জানেন আর কি। এটা যেহেতু আপনিও জানছেন আগে, এই জন্য আপনাকেও বলে দিলাম আর কি বিষয়টা। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম, দোয়া চাই। আর আমার শাশুড়ি কি গুণ, আমার শাশুড়ি জানে না এইসব ব্যাপারে কিছু, উনি কি হইতেছে না হইতেছে কিছু জানে না। শ্বশুর বিদেশ থাকে না? হ্যাঁ, শ্বশুর বিদেশ থাকে, ওনারে এখন বিরক্ত না করার কথা। উনি এমনি খাওয়ার একবারে নাই। মানুষ মানে যার মাল চুরি হয় তখন সে যে কেউ সন্দেহ করে, কিন্তু আমার উপর এই সন্দেহ আপনি করলে আমি কষ্ট পাবো। আর নাইমের ব্যাপার আপনাকে বলবো আমি, যেহেতু এত বড় ঝামেলা চলতেছে, ভাই স্ত্রীর দোষগুলো এভাবে খুঁজে খুঁজে বাইর করেন, তাহলে আপনি তাকে নিয়ে ঘর করবেন বলেন? এটা তো একটা অশান্তির বিষয় না? অবশ্যই অশান্তির বিষয়। আর কোর্ট থেকে আমি শুনছি ডিভোর্স পাঠাইছে কিনা জানি না, পাঠাইলে তো আপনারা পাইছেন। যদি এরকম কিছু হয় তাহলে আপনি তাদের পরিবার নিয়ে বৈশা, কারণ আমি যেহেতু একটা মাদ্রাসা চালাই, এখানে ইফতাও আছে, আমি নিজেও মোতালা করি এখানে। না আমি শেষ করে দিই। এখানে শুনেন, একটা মাসালা ঘুরাইয়া তালাক হইলে সমস্যা কি? আপনি আবার বিয়ে করে নেবেন, শেষ তো বিয়ে করে নেবেন। তালাক হয় না, এটা তো যদি কোর্ট থেকে পাঠায়, বা এই যে লেখাটা, এই সাক্ষ্যটা যদি নাইমার হয়, নাইমা যদি বলে আমার স্বাক্ষর, এটা তালাক হবে। কারণ কাবির নামায় তো
3টা শর্ত আছে গাভীর নামে, এবার ছোট্ট একটা শর্ত আছে, মনোমালিন্য হলে স্ত্রী তালাকে তাবিজ নিতে পারবে, স্বাক্ষর আছে, এই নিয়ে স্বাক্ষর দিয়ে দেয়, যার যার স্বাক্ষর, কিন্তু সব জায়গায় টিক দিয়ে দেয় কাজী। এটা তো আপনি ফিরাতে পারবেন না। আইনি বিষয় গেলে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনি কি আদালতে দাঁড়াবেন? নাইমা কি আদালতে দাঁড়াবে? নাইমার বাপে আদালতে দাঁড়াবে? আপনার বাপে আদালতে দাঁড়াবে? এটা কি চান? আপনার পারিবারিক, এটা আমার পরামর্শ। এইভাবে স্ত্রীর কোথায় ছিল, কেমনে ছিল, তার আংটি কে কিনে দিছে, এগুলো না খুঁজে যদি তারা নিয়ে সংসার করতে চান, কারণ এগুলো খুঁজতে গেলে আপনার অশান্তি পাবে নিজের মনে, ওর সাথে না, আপনার নিজের মনে একটা অশান্তি পাবে। যদি আমার সহযোগিতার জন্য আসেন, আমি এটা বলছি, যদি বলেন যে নাইমের সাথে আপনি একটু কথা বলেন, আমি বলবো কথা। তার যদি নাম্বার থাকে আমার নাম্বার দেন। তার কোনো নাম্বার আমার কাছে আদৌ অদ্যবধি কোনো নাম্বার আমি সেভ করিনি, আমার কাছে নাই। আমি কথা বললে ইনবক্সই বলতাম। এখন তো আমি তাকে ইনবক্সে পাই না, কালকের থেকে এরপর চেষ্টা করছি, এখন জানি না লাইনে আসছিল কিনা। আমি একটা মেসেজ পাঠিয়ে রাখছি, আমি কি মেসেজ পাঠাই সেটাও আপনাকে বলি, কারণ আমার বলতে তো অসুবিধা নেই। আপনার নামে জিডি করছি সেটাও আমি বলছি, আমার বলতে অসুবিধা নেই। আমি চুরি করি না, আমি চলি দাপটের সাথে। আমি লিখছি, আসসালামু আলাইকুম, আপনাকে অনলাইনে পাচ্ছি না, আপনার স্বামী আমার নামে নাকি কি সব বলতেছে আপনাকে জড়িয়ে, সিসি, এগুলো কিভাবে সম্ভব? আপনার প্রতি পরামর্শ, আপনি সম্ভব হলে তার সাথে চলে যান। আপনার স্বামী যদি আমার নামে উল্টাপাল্টা বলে আমি কিন্তু ছেড়ে দেব না। আপনাকে তো বোনের মতো দেখি, কিন্তু নিজ স্ত্রীর নামে এমন নোংরা কথা ছড়াতে পারে একজন স্বামী, আমি অবাক। আচ্ছা, আমাকে দোষারোপ করছে কেন? আমি চাইলে কঠিন পদক্ষেপ নিতে পারি। অলরেডি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, তাকে বলে দেবেন আমার পেছনে যেন না লাগে। আমি লেখা রাখছি তাকে, সে যদি এটার জবাব দেয় তো দিল। আর যদি মনে করেন যে হ্যাঁ, যে ভাইজান তার কাছে নাম্বার আছে, আপনি কথা বলে তাকে বুঝান, আমি বুঝাইতে পারবো। এছাড়া আমার হাতে আর কিচ্ছু নেই। আপনি আমাকে কথা দিয়ে যাবেন এই বিষয়। আমি ভয়টা পাচ্ছি কি, এখন যদি আমার মুসানিসারি যেটা বলছে, নাইমা যদি এখন নাইমা যায়, নাইমা যদি অ্যাক্সিডেন্ট করে, উনি তো দোষারোপ করবে আমাকে। নাইমা নামবে না এখন, নাইমা কখনই নামবে না, যেহেতু তার বাবার বাড়ি এখন চলে গেছে। এখন আর সে মরলেও ঘরে মরবে, কিন্তু বের হবে না। আচ্ছা ঠিক আছে, সে আত্মহত্যা করবে না, এর প্রতি আমার 100% বিশ্বাস আছে। আমি তো আপনার কথায় বসে থাকবো না। আপনার ওয়াইফকে আপনি চেনেন, আমি তো চিনি না, আমি তো বিশ্বাস করবো না। আপনার ওয়াইফ এখন নেমে যাবে, আপনি বলবেন এটা মেজবা সাহেবের সাথে গেছে। আপনি খালুর সাথে বলছেন, ওর বাপের সাথে বলছেন, ওর মার সাথে বলছেন, আপনার আত্মীয় স্বজনের সাথে বলছেন, আমি মোসাদ্দেকের কাছে বলছেন। ঠিক আছে, আপনি এদের কাছে বলছেন, ঠিক আছে, আপনি এদের কাছে বলছেন। এখন যদি নাইমা যায়, আপনি মনে করবেন না, তারা তো মনে করবে মেজবা নামাইছে। এর দায়ভার কে নেবে? আপনি বলেন এখন, সেটা আমাকে বলে যান। এইটা আপনি আমাকে অন্তত 2 মিনিটের হলো ভিডিও দেবেন, আমার কাছে সংরক্ষণে থাকবে। তখন আমাকে যেন তারা না ফাঁসাতে পারে। আমি কি অযৌক্তিক কথা বলছি বলেন? আচ্ছা, যদি নাইমা যায়, তারা যদি ফাঁসায়, আমি তখন কি করব? একটা ফেসবুকে দিয়ে দিল যে মেজবা সাহেব আরেকজনের বউ নিয়ে বাইরে গেছি গা, আমি তো মাদ্রাসায় বসে রয়েছি, আমি না হয় দুবাই থাকবো, আমি না হয় বাড়ি থাকবো, আপনি ফেসবুকে লেখছেন, আমি ফিরে দিতে পারবো? এই লেখাটা আমার বদনামের অভাব, আমার বিরোধীদের অভাব আছে, ছড়াই দেবে। এটা তো সূত্র। আপনি আমি কোথাও লিখি না আপনার ব্যাপারে, কোথাও লেখেন না, লিখবেন, এটার কথা বলছি। লিখবো না, লিখি না, আমি ফেসবুক ওইভাবে চালাই না। আমি শুধু সংবাদ টংবাদ শোনার জন্য, অনেক সময় একটু দেখার জন্য ইয়া করি, কোথাও ইয়া করি না। এরপরে মুসাদ্দিক ভাই আমারে ফোন দিয়া, ভাই তার সংসারটা বাঁচান, তার কান্না আরশ পর্যন্ত আপনারে নিয়ে যাইব, এই সেই। আরে আমার তো শুরু করতেছেন কেন সবাই মিলে? আমাকে কেন বলতেছেন? আপনি তাকে এমন ভাবে, আমার একবার কাছের বন্ধু, সব জানে, মুসাদ্দেকের একবার কাছের, আমরা ব্যবসায়ী পার্টনার সবাই। আপনি আমাকে, আমি এটা নিতেই পারতেছি না। মাগরিবের পরে হাতে পায়ে ধরে তখন বলছি যে খালু এগুলা আমার ব্যাপারে আপনি এখন একটু ক্লিয়ার করে যান। ভিডিও যদি নাও দেন, এই 2 জন সাক্ষী আছে, আপনার বাচ্চারা মাসুম সামনে আছে, আপনি বলেন আমাকে দোষারোপ কোন কঠিন প্রমাণের ভিত্তিতে আপনি করলেন বলেন? কঠিন যেহেতু আংটি কোনো প্রমাণ না, কারণ এটা আমি স্বীকার করছি বিধায় আপনি বলতে পারছেন। স্যার আংটি কোনো প্রমাণ না, বাকিগুলো কোনো কিছুই ছিল না, কিছুই ছিল না। বাকিগুলো বলেন, বাকিগুলো বলেন কি কারণে আপনি এইভাবে আমাকে কালারিং করলেন তাদের কাছে? আমি না নিতেই পারতেছি না। আমি নাইমার মাকে চিনি না, নাইমার বাবাকে চিনি না, আপনি তাদের কাছে আমার ব্যাপারে বলছেন। আমাকে বলছে মুসানেসারি, নাইমার বাপে নাকি ফোন দিয়ে বলছে নাইমাকে না কাকে বলছে থাকি সাবিরন মেজবার সাথে। হাউ ফানি! নেসারির কইছে, আমি শুনছি এটা। মেজবার নিয়ে থাকিস কেন তার কাছে কথা যাবে? তো আপনি বলছেন শ্বশুর তো এই ধরনের কথা কখনোই বলবেন।
আপনি আমার শ্বশুরকেও আমি চিনি। যদি না বলে তো নাই, শ্বশুরের আর যদি বলে তারা তো জানছে, আচ্ছা তারা তো বিষয়টা জানছে যে মেজবার প্ররোচনা এগুলো হচ্ছে, মেজবা করাচ্ছে, এটা জানছে কিনা শুধু একটু বলেন, এটা আপনি জানাইছেন কিনা শুধু একটু বলেন। পড়াশোনায় করছে এটা এত পেশায় না, আপনি সরাসরি বলেন এটা আপনার কারণে জানছে কিনা। এতটুকু বলছি যেহেতু একটা দামি আংটি মেজবা সাহেব দিছে, হয় নিজেও স্বীকার করছে, আজকে আমার সকালে আমার সাথে স্বীকার করছে যে হ্যাঁ উনি এটা দিছে আমাকে, এটা আজকেও সে আমার সাথে স্বীকার করছে। আজকে সকালে আমি 2-3 ঘন্টা ছিলাম, তো এটা সে স্বীকার করছে। তো আপনার তালাক হইলে আবার আপনারা কেমনে সামনাসামনি যাই না, তালাক এখানে তালাকের ব্যাপারও তো আলোচনা আছে, আমার কাছে তো তালাকের এখনো আসে নাই। আচ্ছা এইটা আপনাদের ব্যাপার, ওইটা আমি একটা ওই দিনে রাত্রের যে তালাক, ওই তালাক হয় না। আমিও তো মুফতি সাহেবের সাথে কথা বলছি যে কি না, এটা তালাক যে বর্ণনা করে তার উপর ফতোয়া হয়। শুনেন ভাই, আমি ফতোয়াটা বর্ণনার উপরে হয়। এর মেজাজ হিসাবে, এর মেজাজ তো আমি জানি। আমার শ্বশুরেরও অনেক রাগ, সে রাগ পুরোপুরি সে পাইছে। এই জন্য ওই যে তাহফিজি যে তালাক, ওই ইয়ার মধ্যে লেখা থাকে, ইয়ারা টিক চিহ্ন দেয় আর শুধু স্বামী নিচে সিগনেচার করে। এটা তো শরীভাবে স্বামী যদি মন থেকে অনুমতি নিয়ে না, এখানে তালাক মনের ব্যাপার না, মনের ব্যাপার, তালাক জবান আর লেখার ব্যাপার। মন থেকে যদি বলে, যদি মন থেকে বলে তালাক না, আর মুখে যদি বলে তালাক, তাই তালাক হবে না। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি এটা যদি ঠিক আছে ওইখানে ইয়া, কিন্তু তার যখন বিবাহ হয়েছে সে তো কাবিনই হয় না, কারণ তার তখন 14 বছর বয়স ছিল, তখন তো কাবিনই হওয়ার কথা না, কারণ 18 বছরের নিচে কাবিন হয় না। তো তখন তো ওইখানে না, ওই যে আমাকে পাঠানোর পর জিজ্ঞেস করছে আমি কাবিন হয়েছিল, বলছে কাবিন হয়েছে। কাবিন হয় কিভাবে 14 বছর বয়সে? কারণ ওইখানে তো কাবিন আপনি আরো ফাঁসবেন, তারাও তো ফাঁসবে, তাদের বাড়ি তো ফাঁসবে। আমি রেতে ফাঁসলাম, জেলে গেলাম, অসুবিধা নেই। আমি 14 বছরের বাইরে বিয়ে না। আচ্ছা আমি একটা পরামর্শ দিই, শেষ পরামর্শ। আমার কেন বলতেছেন আবার, এটা আমাকে কেন বলতেছেন? আমাকে যদি গার্জিয়ান মনে করে বলেন, আমি আপনাকে বলি একটু কথা বলি, যদি কোর্ট থেকে পাঠাইয়াই থাকে, আপনি যদি পাইছেন, আপনি যায় না, যদি পাইয়া থাকে, আচ্ছা যাই হোক, যদি আপনি পান, তখন এই জিনিসটা ভিন্ন ভাবে ভাববেন। আপনাকে আমি এই কথা বলবো না যে বউ ঘর থেকে নাই গেছে, আমি শেষ করি। হ্যাঁ, এরপরে যদি আপনি তাকে আনতে চান, যদি কোর্ট থেকে পাঠায়, তখন জিনিসটা হালকাভাবে নেওয়া যাবে না। এইটা আপনারা বসবেন নিজেরা, কারণ কোর্ট থেকে যদি পাঠায় আর আপনি যদি সেটাকে বার্গেনিং বা নাইমের মানে অবস্থা যদি কঠিন থাকে, তখন কিন্তু জিনিসটা আপনি ফাঁসবেন। আমি চাই না, আপনি একজন আলেম, আমি সবসময় আলেমের সম্মান কথা চিন্তা করি। আমার বিভিন্ন লাইভ বা বয়ানে দেখবেন আমি সবসময় বলছি এই আলেম জাতির মাথাকে আমি উঁচু করতে চাই। আমি ওয়াজ মাহফিল ছাইরা দিছি, আপনাদের কাছে বলছেন ওয়াজে নামবে কেমনে, আমি তো ওয়াজও ছাইরা দিছি, আমি ওয়াজ ছাইরা দিছি, আপনি কোন ওয়াজে নামবে কেমনে? আমার এই যে এখন বারবার এই পাবলিক ফোন দিছে ওয়াজ, আমি ওয়াজ ছাইরা দিছি। আমি এখন ব্যবসা বাণিজ্য এইসব মাদ্রাসা এগুলো নিয়ে দৌড়িতেছি। আমার দুবাই কোম্পানি যাইতে শেষ হয়ে এই একটা দিয়ে যাওয়ার কথা, তাও ক্যান্সেল হয়েছে, আবার পরে যাব। আমার ইয়েতে দেখবেন যে আমি চাই আলেম জাতিকে উঁচু করতে। এর সঙ্গে আপনি ইমামতি করেন, এখন সভাপতি এসে আপনার অর্ডার করবে, এটা আমি বরদাস্ত করি না। অতএব আপনি আলেম হিসেবে আমি চাই আপনি যত ছোট হন, আপনার জায়গায় কিন্তু আপনার একটা ইজ্জত আছে, এইটা যেন না যায়। এইভাবে কিভাবে সমাধান করা যায় করবেন। আপনি যদি বলেন ভাই আপনি একটু এটার পদক্ষেপ নেন, আমি নেব না, কারণ এটা আপনারা যেভাবে ছড়াইছেন এটা মাখাজোকা কাম শেষ। এখন এখান থেকে প্রসাব আর পায়খানা মিললে সর্বত হয়ে গেছে, এটা দুইটা আলাদা করার সুযোগ নেই। আমার কালারিং যা করছেন আমি মাফ করে দিলাম, কিন্তু আমাকে নিয়ে আপনি আর কাশুন্দি গাইতেন না। আর নাইমা যদি কোনো সমস্যা করে, আমি এই জন্য আপনার নামে জিডি করে রাখছি, এবং মুসানেসারির কলটা আমাদের রেকর্ড আছে, মোসাদ্দেকের কল আমাদের রেকর্ড আছে। আপনি যত অস্বীকার করবেন কোনো লাভ নাই, এই কথাগুলো আমার কাছে রেকর্ড আছে। ফাঁসলে তারা ফাঁসবে, আমি তো আর মিথ্যা বলতেছি না। আমি জিডি আপনার নামে করছি, মানে অসত্য বলবো না। কেন করছি? আমাকে বাঁচাতে ভাই। আপনি আমাকে যদি এভাবে আটকায় দেন, এটা তো হয় না। আমি আমাকে বাঁচাতে জিডি করছি। শেষ পর্যন্ত পরামর্শ, যেহেতু নাইমার বড় ভাই হিসেবে নাইমা আমাকে দেখতো, আমি বলবো যেহেতু মেয়েটা নাইমেই আসছে, ওরা আপনার পক্ষে আছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। হয়তো কিছুদিন থাকলে সে ঠিক হতে পারে, যদি কোর্ট থেকে কিছু না আসে। এটা তো নিজেরা মিটিয়ে নিতে পারবেন।
কিন্তু কোর্ট থেকে যদি কাগজ আসে তখন এর উপরে সিরিয়াসলি অন্যভাবে ভাইবেন যে কিভাবে এটা হ্যান্ডেল করা যায়। তখন জোরাজুরি বা এগুলোর ইয়ার দরকার নাই, কারণ মেয়ে মানুষরে আমার অবস্থান থেকে আমি চাইছি আমার এই ছোট্ট সংসারটা ঠিক রাখতে, এরপরে যদি না পারি তাহলে আর উনি ইয়া করবো। আমার সন্তানদেরকে নিয়ে আমি আমি কইলে তো আমার সন্তানদেরকে নিয়ে আমি থাকবো, আর ওর যদি পথ ভালো দেখে আমার এখান থেকে যদি সুখে কোথাও থাকে তাইলে আর কিছু করার নেই। সে যদি নিজের সুখের জন্য এই সংসার ভাঙিয়ে দিতে পারে, আল্লাহ তাআলার কাছে সে দেখবে, আর আমি আল্লাহ তাআলার কাছে দেখবো, এটাই। ওইটাই।